একজন ক্রিকেটার সাকিব নিঃসন্দেহে ব্র্যান্ড, এবং আমরা মিস করবো তাকে আগামী 100 বছরে একটা সাকিব আসবে কিনা। আমরা যদি পারতাম তাহলে ফেসবুক থেকে কিছু সাকিব আল হাসান তৈরি করে মাঠে নামাই দিতে যদি পারতাম, খুব ভালো হতো। আর সাকিবকে বলা হয় যেটা ফ্যাসিস্টদের সাথে তার সংযোগ, সেখানে যদি খারাপ কিছু থাকে সেটার বিচারের মুখোমুখি হইতেই হবে, এটা কোনো বিকল্প নেই। ক্রিকেটার সাকিব, ক্রিকেটার মাশরাফিকে আলাদা করতে হবে। আর যদি সব কিছু একসাথে করে ফেলেন তাহলে বাংলাদেশের অবস্থা সেই তথৈবচ থাকবে। ওই পিছন বাংলাদেশের জাতীয় খেলা যেমন কাবাডি, যে সামনে আগে তার টান দিয়ে পিছন দিয়ে নিয়ে আসো, এবং সবচেয়ে আগে বাংলাদেশের যে ন্যাশনাল খেলাটা কাবাডি, এটা বন্ধ করতে হবে। আমার আসলে একটু একটু মরা টাইপের দেশে ভালো লাগে না, আমার ভালো লাগে একটু উত্তেজনা, একটু যেন মানুষের ভিতরে রক্তগুলা একদম ফুটন্ত পানির মতো দাপড়ে থাকে, ওই ধরনের গান আমার তৈরি করার খুব। সাকিব আল হাসান গত 53 বছরে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্র্যান্ড। বাংলাদেশের ক্রিকেটকে আজকে এ পর্যন্ত নিয়ে গেছে সাকিব আল হাসান। একজন ক্রিকেটার সাকিব নিঃসন্দেহে ব্র্যান্ড, এবং আমরা মিস করবো তাকে আগামী 100 বছরে একটা সাকিব আসবে কিনা। আমরা যদি পারতাম তাহলে ফেসবুক থেকে কিছু সাকিব আল হাসান তৈরি করে মাঠে নামাই দিতে যদি পারতাম, খুব ভালো হতো। আর সাকিবকে বলা হয় যেটা ফ্যাসিস্টদের সাথে তার সংযোগ, সেখানে যদি খারাপ কিছু থাকে সেটার বিচারের মুখোমুখি হইতেই হবে, এটা কোনো বিকল্প নেই। এখানে ক্রিকেট বোর্ড বা ক্রিকেট উপপরিষদ কিচ্ছু করার নেই। যদি সাকিব ফ্যাসিস্টের সহযোগী হিসেবে কোনো ক্রাইম করে থাকে সেটার বিচার আলাদা, কিন্তু একজন সাকিব আল হাসান সে হলো সর্বোচ্চ সেরা, তার উপরে কোনো কথা নেই। আমি সবসময় সাকিবের ফ্যান ছিলাম, ছোট থেকে তাকে দেখে এসেছি। বরং সাকিবকে কাউন্সিলিং করে তাকে কারা যে শেয়ার কেলেঙ্কারি বা বিভিন্নটা ঢুকাইলো, তার অ্যাডভাইজারটা কে ছিল। তা আমরা দেখছি মাশরাফি কিন্তু 5 বছর এমপি ছিল, সেকেন্ড টাইমও কিন্তু মাশরাফি আবার ঢুকলো, বাংলাদেশে আছে এবং সে বাংলাদেশে আছে। তাহলে সাকিব কেন ঢুকতে পারছে না? ওই সমস্যাটা আমাদের কম্প্যারিজন করতে হবে। সাকিব এমন কি করলো যে বাংলাদেশে ঢুকতে পারবে না, পুলিশ ধরবে, কিন্তু মাশরাফি বহাল তবিয়তে আছে। অর্থাৎ এই দুজনে আমাদের সম্পদ, এবং দুজনের ফিউচারে আমাদেরকে আরও দেওয়ার আছে। তো এইসব ব্যাপারগুলো রাজনীতির বাইরে গিয়ে তাদের যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধকে চিহ্নিত করে ক্রিকেটার সাকিব, ক্রিকেটার মাশরাফিকে আলাদা করতে হবে। আর যদি সব কিছু একসাথে করে ফেলেন তাহলে বাংলাদেশের অবস্থা সেই তথৈবচ থাকবে। ওই পিছন বাংলাদেশের জাতীয় খেলা যেমন কাবাডি, যে সামনে আগে তার টান দিয়ে পিছন দিয়ে নিয়ে আসো, এবং সবচেয়ে আগে বাংলাদেশের যে ন্যাশনাল খেলাটা কাবাডি, এটা বন্ধ করতে হবে। এটা কোনোভাবে ন্যাশনাল খেলা হওয়ার যোগ্যতা রাখে না, কারণ এই কাবাডি হচ্ছে তোমার নেচারটা এমন হয়ে গেছে, আমরা কাউকে আগাতে দেই না। ক্রিকেটার সাকিব এবং ক্রিকেটার মাশরাফি। যদি মাশরাফি দেশে থাকে সেফ, এখন পর্যন্ত অ্যারেস্ট নেই, কোনো রকম ঝামেলা তো বাড়ি পড়ে দিছে, সাকিবেরও বাড়ি পড়ে দিচ্ছে। সাকিব থাকবে দেশে বাইরে, মাশরাফি থাকবে দেশে, এটা এক দেশে 2 আইন হয়ে যায়। তা আমি অনুরোধ করবো গভর্নমেন্টকে, জিনিসটা ক্রিকেটটা আমাদের আবেগের জায়গা, এমনভাবে আমরাও সাকিবের ফ্যান, এমনও মাশরাফি ফ্যান আছে, আমরা তাই ইকবালের ফ্যান আছি, সব দিক এটা রাজনীতিকরণ না করে এই খেলাটাকে একটু আলাদা করে ফেলতে হবে। অতীতে এইসব রাজনীতি করার কারণে পাপন দোপন কাপন চপন নিয়ে এখন আমি বিসিবিতে একজনকে ফোন করেছি, একজন রেসপন্সিবল একজন ভাইকে, উনি বলছে বিসিবিতে তারা যা করে গেছে তাদেরকে 4 বার দিল, বিসিবির কারেকশন এখন করা সম্ভব না। সুতরাং সাকিবকে ক্রিকেটের জায়গায় দেখতে হবে। ছবিগুলো সারা জীবন থাকবে, আমি থাকবো না হয়তো, ছবিগুলো থাকবে, মানুষের মনে থাকবে, দেখবে মানুষ। এটা আর্কাইভ করার জন্য কাজগুলো করা আমার কাছে আছে, বাট মানুষের কাছে পৌঁছে দেওয়া মূল কাজ। আমি আসলে কাজ পাগল মানুষ। আমার বেসিক হচ্ছে আমার কাজটা কি গান গাওয়া। আমার কাজটা হচ্ছে গান গাওয়ার পাশাপাশি ইন্ডাস্ট্রির খেয়াল রাখা, এই অডিও ইন্ডাস্ট্রিটাকে চেয়ার আপ রাখা, ওয়ার্ম আপ রাখা, একটু মানে যেন তরুণরা কাজ করতে পারে, বা সবাই যেন, আমি যেন রুবেল, মনির খান ভাই এরা অনেকদিন অ্যাবসেন্ট ছিলেন গানে, আমি দুজনকে জোর করে নিয়ে এসেছি, আপনার গান না কেন, গান গাইতে হবে। তখন আবার ওনারা নিজস্ব ইউটিউব চ্যানেল, দুজনের সিলভার বাটন পেয়ে গেছে। আমার কথা হচ্ছে যে আমরা একটা সোসাইটি, একটা ইন্ডাস্ট্রি, আমরা এখানে যতটুকু রেশারেশি আমাদের ভিতরে ব্যক্তিগতভাবে থাকতে পারে, বাট ইন্ডাস্ট্রি ক্ষেত্রে আমাদের সবার সচেতন হওয়া উচিত। এখানে আসলে সেলফ সেন্টার্ড হলেই যেটা হবে, নিজেও ধ্বংস হতে হবে, ইন্ডাস্ট্রিকে ধ্বংস করা হবে। এই যেমন রুমান এতে বসে আছে এখানে, আমি একটা ইয়াং আর্টিস্ট, ওর সাথে অদ্ভুত সুন্দর গান গাই, ওর সাথে ডুয়েট গান করলাম। এখন আমার কাছে হচ্ছে যদি আমার মাধ্যমে কোনো আর্টিস্ট ফোকাসড হয়, বা আমার মাধ্যমে কোনো সুরকার বা গীতিকার ফোকাসড হয়, সে কিন্তু আমি কিন্তু কিনে ফেললাম না। রাষ্ট্রের জন্য, দেশের সংস্কৃতির জন্য তাকে অবদান রাখতে হবে। এবং না, প্রেমিকা হিসেবে বেসিক্যালি আমি তো প্রেম করে বিয়ে করেছি, তাই না? প্রেমিক হিসেবে আমার বই বেস্ট, কারণ সে যখন আরেকজনকে অ্যালাউ করবে, তার মানে তার সাথে ভালো কেউ হইতে পারে না। 300 টাকা আমরা শাহরাস্তি মেহার ডিগ্রি কলেজে একটা কনসার্ট ছিল, বৃষ্টি বিঘ্নিত কনসার্ট, কুমিল্লারে সাউন্ড, কুমিল্লার মিউজিশিয়ানস। তো যখন শো শেষ হয়ে গেল আমরা চলে আসলাম। পরদিন আমার যে বর্তমানে আমার টিম লিডার উজ্জ্বল সিনহা, বাংলাদেশের, তাকে বলা হয় সেকেন্ড মানাম আহমেদ, আমার সাথে বাজাচ্ছে মিউজিক ডিরেক্টর।
তো উজ্জ্বল পরদিন আমাকে 300 টাকা দিলাম, বললো কিসের টাকা? ওরা 100 টাকা। আমি কি বলো, গান গেয়ে টাকা পাওয়া যায়, এটা তো বিরাট ব্যাপার। তখন আমি খেলতাম, খেলায় টাকা ছিল আমার, তখন 300 টাকা পেলাম, ভালো লাগলো। তারপরে আমি কিন্তু ব্যান্ড ফর্ম করি, তারপরে আমরা নিজেরাই শো করা শুরু করলাম, দেখলাম ভালোই টাকা পয়সা আসছে, ফাইন। এইটাই প্রথম ইনকাম মিউজিক থেকে আমার। হ্যাঁ, এটা চিটাগং সিটি কলেজে। আমি তখন আমাদের আর্টিস্ট মোটিশি ভাবির সাথে কনসার্টে গেলাম চিটাগং সিটি কলেজে। তো সাধারণত একজন সিনিয়র আর্টিস্ট যাওয়ার সময় একজন ওয়ার্ম আপ আর্টিস্ট নিয়ে যান। এটা জন বাচ্চু ভাইয়ের ওয়ার্ম আপ বা বেবিনাজ দিন, মোটিশি ভাবি, ডলি সেন, এদের ওয়ার্ম আপ আর্টিস্ট ছিলাম আমি। ওনারা গাওয়ার আগে আমি গাইতাম। তো সেক্ষেত্রে ওই চিটাগং সিটি কলেজে প্রায় 1999 সাল, আমার স্পষ্ট মনে আছে, একটা মেয়ে এসে আমার অটোগ্রাফ নিয়েছিল, মানে একটা ছেলে একটা মেয়ে। তাই আমি বললাম, ভাই আমি তো কিছু না, মানে আপনার গান ভালো লাগছে, কখন কি হয়ে যায় আপনার অটোগ্রাফ নিয়ে রাখি। হ্যাঁ, আমাদের রিঙ্কু, ক্লোজ আপের রিঙ্কু, এই সিঙ্গার, ও কিন্তু এরকম 98-90 রাজশাহী তার অটোগ্রাফ নিয়ে রেখেছিল, যেটা ওর কাছে এখনো আছে। সেও তখন কিছু না, আমি তখন কিছু না। আসলে যে এখানে ছবিটা দেখা যাচ্ছে, এই ছেলেটা রিপন, ও আমার সাথে দীর্ঘদিন ছিল, ওর বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, এভরিথিং। মানে ও এক বাবার এক ছেলে, ওর এক ছেলে, একটা জেনারেশন ধ্বংস হয়ে গেছে, শুধু ওর ছেলেটা জীবিত আছে। তো ওর মৃত্যুর সময় আমি ছিলাম খুলনায় ইলেকশন ওয়ার্কে, ফ্লাইটের টিকিট পাওয়া ছিল, কোনোভাবে কিছু হচ্ছিল না। আমি তখন মানে জোরপূর্বক টিকিট ম্যানেজ করে যশোর আসছি, মানে এক মুহূর্তের জন্য আমার কান্না বন্ধ, 2 ঘন্টা লাগে যশোর আসতে বিমান। ওর জন্যই সবচেয়ে বেশি কষ্ট লাগছে। এমনিতেও তো কষ্ট পাই, কষ্ট তো পাইতে হবে, কারণ বাচ্চু ভাই যখন মারা যান, তখন আমি কিন্তু শিখে গেছি, আমি প্রেশার আপ হয়ে আমি শুয়ে পড়ছি। তখন আমার তানজিক আমিন ছিল, আমার মানে সাথে কি বলে এটাকে, আমার নায়িকা ছিল তানজিক আমিন। এসে আমাকে ঠান্ডা করছে, বা আমরা শুটিং প্যাক আপ করে সবাই চুপচাপ বসেছিলাম। তো এরকম হয়। শাহনাজ আবার মৃত্যুর পরে একটু হতবিহ্বল, রাতের বেলা যখন খবর পেলাম, এরকম মৃত্যুগুলাই বেশি ভাবায়। বিশেষ করে আমাদের কয়েকদিন আগে সাউন্ড ইঞ্জিনিয়ার, মানে আমাদের বিখ্যাত সাউন্ড সোহেল ভাই সাসের, ওনার ছেলে নিউজিল্যান্ডে যদি 49 জন মারা যায়, তারপরের দিন কিন্তু ওনার ছেলেটা সাঁতার কাটতে গিয়ে মারা যায়। এই বাচ্চাটাকে আমি কোলে নিলাম, মানে ছোটবেলা থেকে দেখে এসেছি, টকবকি 20-21 বছর, আমার ছোট ছেলের সমান। এই সমস্ত নিউজগুলো আসলে খুব মানে এগুলোকে, আর ওই ধরনের নিউজগুলো ভালো লাগে না। যখন দেখলাম মানুষ ছাদ থেকে লাফ দিচ্ছে, মানুষের কি বাঁচার কি চেষ্টা, অথচ আমরা একটা জীবনে মানে কত দ্বন্দ্ব, কত কাহিনী, কত দূরত্ব তৈরি করে একসাথে হতে পারি না, মানে জীবনের নির্যাসটা নিতে পারি না। আসলে আমরা সবসময় যেটা ঝগড়া, ফ্যাসাদ, বিবাদ, যুক্তি, তর্ক, বিরোধ, এগুলো নিয়ে থাকি। তা আমার মনে হয় মানুষকে একটু পজিটিভ হওয়া উচিত। আমরা 2 দিনের দুনিয়া, আমরা এখানে যতটুকু ভালোভাবে থাকতে পারি। আমার যেমন, আমি ব্যক্তিগতভাবে কারোর প্রতি অফেন্সিভ না, আমি যখন আক্রান্ত হই আমি তখন আক্রমণ করি, আক্রান্ত নয় আমি আক্রমণ করি না কখনো। আমার আক্রমণ খুব ভয়াবহ হবে, এটাই স্বাভাবিক, কারণ আমার এই মানসিকতাই নেই। যেহেতু আমার এই মানসিকতা আমি এটা করি না, যখন ধরবো তখন সলিডলি ধরবো, যখন ছুটতে না পারে। না, এটা মিউজিক লাভার, অনেক গান শুনে, বড় ছেলে গিটার বাজায়, ভালো গান গায়। ছোট ছেলে গলা আগে ভালো ছিল না, বাট ইদানিং শুনি ভালোই গান গায়। তবে এরা ফুটবলের প্রতি নেশা বেশি। আর একজন পরে নর্থ সাউথে 6 সেমিস্টারে, আরেকজন ব্র্যাক ইউনিভার্সিটিতে 6 সেমিস্টারে বড় ছেলে, আর ছোট ছেলে নর্থ সাউথে 1st সেমিস্টার। না, আমার মনে হয় আমি সব সাবজেক্টই ধরে এসেছি। আর একটা রিক্সাওয়ালার জীবন থেকে শুরু করে নৌকার, মানুষের নিরাপত্তা, লঞ্চের, রিক্সাওয়ালার গান, মানে মোটামুটি সাধারণ মানুষের গান, বিদ্রোহের গান, নজরুলের গান, দেশের গান, প্রতিবাদী গান, দেশের জন্য মায়া মমতার গান। আমার দেশের গান করতে বেশি ভালো লাগে, বিশেষ করে নজরুলের বিপ্লবী গান। এখন করছি দুর্গমগিরি কান্তার মরু। আমার আসলে একটু মরা টাইপের দেশের গান ভালো লাগে না, আমার ভালো লাগে একটু উত্তেজনা, একটু যেন মানুষের ভিতরে রক্তগুলা একদম ফুটন্ত পানির মতো দাবড়ে থাকে, ওই ধরনের গান আমার তৈরি করার খুব শখ। এবং হচ্ছে ভালো আমরা প্রায় নিয়ার অ্যাবাউট 50 সংস আমার দেশের আছে, যেটা হয়তো ইন্ডিভিজুয়ালি কোনো কারোর উদ্যোগে কেউ করেছি না, আমার সন্দেহ আছে। বাংলাদেশে সবচেয়ে ভাইস দেশের গানের মালিক আমি, এবং আমার নিজের উদ্যোগে করে এগুলো। এটা হচ্ছে একটা কমিটমেন্ট থেকে করা। তো এরকম কমিটমেন্ট কদিন আগে করলাম দাবার উঠচাল, সমসাময়িক ঘটনাগুলি নিয়ে। তো আমি চাই আসলে আমার ভয়েসটাকে এমন কিছু ভাবে কাজে লাগাতে, যেন দীর্ঘদিন আমি যদি নাও থাকি, আমাকে ভুলতে দিব না আমি, মৃত্যুর পরেও যাতে হ্যাঁ মনে রাখতে হবে অনেক দিন না, যতক্ষণ সে জীবিত থাকবে, যতক্ষণ যে আমার মনে রাখার জন্য থাকবে, সে যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ আমাকে মনে রাখতে হবে ইনশাল্লাহ। ক্লাস তো নিয়ে ক্লাস 2 থেকে শুরু হয়েছে, এগুলো মনে নেই। আচ্ছা, আপনার ক্লাসের পর ক্লাসই তো